আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভূতের কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে যে গল্প সম্পর্কে জানব সেই গল্পের নাম হচ্ছে মানুষের পেটে জিনের সন্তান, চতুর্থ পর্ব। যারা এখনও আগের পর্বগুলো দেখেন নাই তারা আগের পর্বগুলো দেখে আসুন। ভিডিওটির লিংক ডিসক্রিপশনে। অনেক কথা বলে ফেলছি, এখন গল্পটা বলা শুরু করছি। আমাদের কাছে আসলেন শঙ্কর জিন। ঘড়িতে তখন রাত 10টা। হঠাৎ আমার কাছে গ্রামের পরিচিত এক ভাই এসে বলেন, সালাম দাদু অসুস্থ, আমাকে ও আয়েশাকে এক্ষুনি যেতে। ওর কথায় আমি ঘরে গিয়ে আয়েশাকে বলে দুজনে রওনা করলাম সালাম দাদুর বাড়ির দিকে। আমি ও আয়েশা কথা বলতে বলতে এক সময় পৌঁছে গেলাম সালাম দাদুর বাড়িতে। ওখানে গিয়ে দেখলাম সালাম দাদুর ঘরের দরজা লাগানো। এই দেখে আমি বললাম, দাদু, তুমি কি বাড়িতে আছো? আমার কথায় একটু পর দরজা খুলে বাহিরে বের হলেন সালাম দাদু। সালাম দাদুকে বাহিরে বের হয়ে বললেন, আরে নিশা, তুই? তোমরা দুজনে হঠাৎ আমার বাড়িতে? সালাম দাদুর কথায় অবাক হয়ে বললাম, মানে কি? শফিক ভাই কিছুক্ষণ আগে আমাকে বলল তুমি নাকি অসুস্থ, তাই তো তাড়াহুড়ো করে আসলাম। আমার কথায় সালাম দাদুও অবাক হয়ে বললেন, কই, না, আমি তো আল্লাহর রহমতে সুস্থ আছি। আর আমি তো শফিককে বলিনি আমি অসুস্থ, ওর সাথে তো দেখাও হয়নি। দাদুর কথায় আমি আয়েশার দিকে তাকালে আয়েশা বলল, এখানে মনে হয় জিন ঘটিত কোনো বিষয় আছে। দাদু, দূর তো নিজের শরীর ও নিষাদের শরীর বন্ধ করে দিন। আয়েশা পরীর কথায় সালাম দাদু দেয়া পড়ে তাই করলেন। এদিকে তখনই চারিদিকে আরও ঘন কালো অন্ধকার নেমে আসল। মুহূর্তে সেখানে শুরু হলো ঝড়, আর ঝড়ের বেগে সেখানে আসলেন শঙ্করজিন। শঙ্করজিন একা আসেনি, ওর সাথে ওকে অনুসরণ করে আরও অনেক জিন আসছে। শঙ্করজিনের রূপ এতটাই ভয়ঙ্কর যে সাধারণ মানুষ হঠাৎ করে দেখলে চিৎকার দিয়ে মারা যাবে। ওর চুলগুলো বড় ও সাদা, চোখের কোনো মণি নেই, চোখগুলাও একদম সাদা, মুখটা ভয়ানক, হাতের আঙুলগুলাও অদ্ভুত রকম। আমরা শুরুতে শঙ্করজিনকে চিনতে পারিনি। পরে শঙ্করজিন সেখানে এসে নিজেই বলেন। শঙ্করজিন বলেন, আয়েশা পড়ি, কি ভেবেছিস আমি আসব না? আমাকে অনুসরণ করে ধানুষ জিনও কি তোকে আমার কথা বলেনি? তুই আমার বিষয়ে সব শুনে ধানুষকে মেরে ফেলছিস? শুধু তাই না, রশিদের স্ত্রী জমিলার পেটে থাকা আমার সন্তানকে মেরে ফেলতে সাহায্য করছিস। আমি আমার জিনকে কিছুক্ষণ আগে মানুষের রূপে পাঠিয়ে তোকে আর তোর স্বামীকে এই সারাম কবিরাজের বাড়িতে আসতে বলছি, যেন সবাইকে একসাথে পাই। আয়েশা পড়ি, তুই জীবনে অনেক জিন পরীর মুখোমুখি হয়েছিস, নিশ্চয়ই, কিন্তু আমার মতো কেউ তোর জীবনে আসেনি। আমার মতো কেউ আসলে তোর জীবনের আলো অনেক আগেই নিভে যেত। সেই শঙ্কর জিনের ভয়ানক চেহারা ও কথায় আমি ভয় পেয়ে সালাম দাদুর পাশাপাশি গিয়ে দাঁড়াই। ওদিকে তখন আয়েশা পরী বলেন, শঙ্কর, তুই অন্যায়ভাবে একটা মেয়ের পেটে তোর অবৈধ সন্তান বড় করবি, সেটা আমি মেনে নিব কিভাবে ভাবলি? তুই যা করছিস যেটা অন্যায়, আমি অন্যায়ের প্রতিবাদ করছি। তোর সাথে আমার শত্রুতা বাড়াবি না, চলে যা এখান থেকে। আয়েশা পরীর কথায় শঙ্কর জিন ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, চলে যাব? হ্যাঁ, যাব। তার আগে তোকে আর তোর বংশকে ধ্বংস করে দিয়ে যাব। আমি এমন একটা সন্তান চেয়েছিলাম যার মাঝে মানুষ ও জিনের রক্ত থাকবে। এই মনে করে জমিলার সাথে শারীরিক সম্পর্ক করছিলাম, কিন্তু তোরা জমিলার পেটে আমার সন্তান হতে দিলি না। তোরা আমার সন্তানকে মারছিস না, আমি তোর সন্তানকে নিয়ে যাব। আয়েশা পড়ি, আমার ছেলেকে দিয়ে যে কাজ করাতাম এখন তোর ছেলেকে দিয়ে সেই কাজ করাবো। শঙ্কর জিনের কথায় আয়েশা পরী বললেন, শঙ্কর, সাবধানে কথা বল। আমার ছেলে, আমার স্বামী, আমার পরিবার সদাই আমার কলিজা। ওদের কারো ক্ষতি তো দূরের কথা, ওদের নামও মুখে নিবি না। তখন শঙ্কর জিন বলল, নাম মুখে নিব, আবার ক্ষতিও করব, পারলে আটকামাকে। এই বলে শঙ্কর তার পিছনে থাকা জিনদের ইশারা করায় সেই জিনগুলো আয়েশা পরীর দিকে তেড়ে আসলেন, আর তখনই আয়েশা ওদের সাথে যুদ্ধ করতে লাগলেন। এভাবে যুদ্ধ চলার কিছুক্ষণের মধ্যে আয়েশা পরী ওই জিনদের মেরে আহত করে ফেললেন। সবগুলা জিনকে আহত করে শঙ্কর জিন জেগে আয়েশা পরীর দিকে তেড়ে আসলেন, আর আয়েশা পরীকে আঘাত করলেন। শঙ্কর জিনের আঘাতে আয়েশা রেগে গিয়ে শঙ্করকে আঘাত করলেন। এভাবে দুজনের মধ্যে শুরু হলো যুদ্ধ। দুজনে যুদ্ধ করছে, কিন্তু শঙ্কর জিন আয়েশা পরীর সাথে শক্তিতে পারছে না, তাই একের পর এক আঘাত খাচ্ছে শঙ্কর জিন। আয়েশা পরীর সাথে শক্তিতে পারছে না, তাই শঙ্কর জিন যুদ্ধ থামিয়ে বলল, আয়েশা, তুই আসলে অনেক শক্তিশালী, কিন্তু আজকের পর তোর শক্তি আর থাকবে না, কারণ তুই বেঁচেই থাকবি না। তোর পরিবার বা প্রিয়জনের দিকে ভালো করে শেষবারের মতো দেখে নে। কথাটা বলে শঙ্কর জিন চোখ বন্ধ করে আকাশের দিকে হাত উঁচু করে ধরলে শঙ্কর জিনের হাতে আসলেন একটা লাঠি। সেই লাঠি থেকে মনে হয় বিদ্যুৎ বের হচ্ছে।
শঙ্করজিন হাতে লাঠিটা নিয়ে আয়েশাকে বললেন, আয়েশা, তোর খেলা শেষ, এখন আমার খেলা শুরু। শঙ্করজিনের এমন কথায় আয়েশাপরী রেগে গিয়ে শঙ্করকে আঘাত করলে শঙ্কর তার হাতের লাঠিটা দিয়ে আয়েশাপরীকে আঘাত করে। আর তখনই আয়েশাপরী একটা ধোঁয়ার মতো হয়ে সেখান থেকে বাতাসে মিশে যায়। এটা কি হলো? আয়েশাপরী কোথায় গেল? আয়েশাপরী এরকম ধোঁয়ার মতো হয়ে মিশে যাওয়ায় শঙ্করজিন হাসতে হাসতে বলল, শেষ, আয়েশাপরী শেষ। সালাম কবিরাজ, আয়েশাকে ভুলে যা সবাই। আয়েশাকে আজ শেষ করলাম, এরপর তোদের পালা। কথাটা বলে ভয়ঙ্কর হাসি দিয়ে চলে গেলেন শঙ্করজিন। শঙ্করজিন চলে যাওয়ায় আমি পাথরের মতো দাঁড়িয়ে আছি। এটা কি হলো? তখন সালাম দাদু আমাকে স্পর্শ করায় আমি চমকে উঠে বললাম, দাদু, আয়শা পড়ি, আয়শা হঠাৎ করে কোথায় গেল? দাদু, আমার ভয় লাগছে, আয়শা তুমি কোথায়? এই বলে আয়শাকে ডাকতে লাগলাম। তখন সালাম দাদু আমাকে শান্ত করে বললেন, নিষাদ, মাথা ঠান্ডা কর, আয়শা হয়তো কোথাও গেছে, চলে আসবে হয়তো, চিন্তা করিস না। দাদু, বিষয়টা আমার ভালো মনে হচ্ছে না, আয়েশা কোথায় গেল, মনটা কেমন করছে। তখন সালাম দাদু বললেন, আয় আমার সাথে, তোর বাড়িতে এখনই যেতে হবে, চল। কথাটা বলে সালাম দাদু আমাকে নিয়ে আমার বাড়িতে আসলেন। বাড়িতে এসে শুনলাম আরেকটা অবাক করা ঘটনা। আমি সালাম দাদু সহ বাড়িতে আসায় মা বলল, আরে নিষাদ, তুই, ইয়ামিন কোথায়? মায়ের কথায় চোখ বড় বড় করে বললাম, মানে ইয়ামিন কোথায়? মানে ইয়ামিন তো বাসায় তোমাদের কাছে। তখন মা বললেন, কি বলিস? একটু আগে না তুই আমাকে বললি, মা, ইয়ামিন ঘুমাচ্ছে না, ওকে নিয়ে বাহিরে একটু হাঁটাহাঁটি করি। কথাটা বলে তো ওকে নিয়ে বাহিরে গেলি। মায়ের কথায় আমি অবাক হয়ে সালাম দাদুর দিকে তাকালে দাদু বললেন, এটা নিশ্চয়ই শঙ্করজিনের কাজ, ও নিশ্চয়ই এমনটা করছে। সালাম দাদুর কথায় আমিও বুঝতে পারলাম এটা শঙ্করজিনের কাজ। আয়শাপরি হঠাৎ যেন কোথায় গেল। এদিকে আমার ছেলে ইয়ামিনও নেই। হঠাৎ করে কি শুরু হলো? মা বাবা আয়শা ও ইয়ামিনের কথা শুনলে চিন্তা করতে পারে, তাই আমি মা বাবাকে কিছু না বলে ঘুমাতে বললাম। এই বলে সালাম দাদুকে নিয়ে ঘরে গেলে সালাম দাদু বললেন, নিষাদ, চিন্তা করিস না, আমি বড় বাবা জিনকে ডাকি, দেখি উনি কিছু বলতে পারে কিনা। আর তুই ফাতেমা পরীকে ডাক, ফাতেমা পরী আসলেও ওর কাছে জানা যাবে। ফাতেমা পরীর বিষয়ে যারা জানেন না তাদের বলি, আয়েশা পরীর হাতে যেমন শক্তিশালী চুড়ি আছে, ফাতেমা পরীর হাতেও ঠিক সেরকম চুড়ি আছে। আয়েশা পরী ও ফাতেমা পরী বলতে গেলে দুজনের শক্তি একই। আয়েশা পরী একদিন ফাতেমা পরীকে সাহায্য করছে, তখন থেকে দুজনের মধ্যে বন্ধুত্ব। আশা করি বুঝতে পারছেন, এখন গল্পে ফিরি। কথাটা বলে সালাম দাদু বড় বাবা জিনকে স্মরণ করতে লাগলেন। এদিকে আমি ফাতেমা পরীকে স্মরণ করছি, কিন্তু আমাদের কাছে কেউ আসছেন না। বেশ কিছুক্ষণ স্মরণ করার পর যখন কেউ আসলেন না, তখন উপায় না পেয়ে সালাম দাদু আমাকে ও মা বাবাকে একটা করে তাবিজ পরিয়ে দিলেন। তাবিজ পরিয়ে দিয়ে বললেন, এগুলা পড়ে থাকলে শঙ্কর জিন তোদের কারো উপর আক্রমণ করতে পারবে না। অপেক্ষা কর, হয়তো আয়শা চলে আসবে। আয়শা আসলে তারপর সবাই মিলে শঙ্কর জিনের হাত থেকে ইয়ামিন নিয়ে আসব। আমি এখন বাড়িতে যাচ্ছি, সকালবেলা আসব তোর কাছে। কথাটা বলে সালাম দাদু চলে যাওয়ায় আমি মন খারাপ করে বসে রইলাম ঘরে। আয়েশা কোথায় গেল? ওর কিছু হয়নি তো? এদিকে ইয়ামিনকেও ধরে নিয়ে গেছে শঙ্করজিন। মন খারাপ করে না ঘুমিয়ে বসে অপেক্ষা করছি আয়েশাপরী আসার, কিন্তু আয়েশাপরী আসে না। এভাবে অপেক্ষা করতে করতে রাত যখন গভীর হল, তখন হঠাৎ বাড়ির বাহিরে থেকে সালাম দাদু ডাকলেন আমাকে। দাদুর ডাকে আমি বাহিরে গিয়ে দেখলাম সালাম দাদু, বড় বাবা জিন, ফাতেমা পরী, সাজ্জাদ জিন সবাই দাঁড়িয়ে আছে। সবাইকে দেখে অবাক হয়ে বললাম, কি ব্যাপার দাদু, সবাই একসাথে? কিছু হয়েছে নাকি? আয়েশাপরীর কোনো খোঁজ পাওয়া গেল কি? তখন সালাম দাদু বললেন, নিষাদ, তোর মা বাবাকে ডাক, কিছু জিজ্ঞেস করবি না, ডাক বলছে। সালাম দাদুর কথায় আমি মা বাবাকে ডেকে বাহিরে নিয়ে আসলে সালাম দাদু আমাকেও মা বাবাকে বললেন, সবাই একটু সময়ের জন্য চোখ বন্ধ করুন। সালাম দাদুর কথায় আমি মা বাবার দিকে তাকিয়ে ইশারা দিয়ে চোখ বন্ধ করতে বললাম, আর নিজে চোখ বন্ধ করলাম। আমরা চোখ বন্ধ করার কিছুক্ষণ পর সালাম দাদু বললেন চোখ খুলতে। তখন চোখ খুলে দেখলাম আমরা জিন রাজ্যে, আর আমাদের সামনে একটা লাশ রাখা। সামনে লাশ দেখে আমি সালাম দাদুর দিকে তাকালে সালাম দাদু চোখে পানি টলমল করে বললেন, নিষাদ, আয়েশা পরী আর বেঁচে নেই, শঙ্কর জিন ওকে মেরে ফেলছে। সালাম দাদুর কথায় এক দৌড়ে সেই লাশের কাছে গিয়ে দেখলাম সত্যি এই লাশটা আয়েশা পরীর। আয়েশার লাশ দেখে ওকে জড়িয়ে কান্না করতে লাগলাম। এদিকে মা বাবা ও সবাই কান্না করছে। আমি আয়েশাকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছি।
এভাবে একসময় সালাম দাদু, বড় বাবা জিন ওরা আমাকে ধরে দূরে সরিয়ে এনে বলে, জানি বিষয়টা মেনে নেওয়ার মতো। আমরা কখনো ভাবিনি শঙ্কর জিন আয়েশাপরীকে মেরে ফেলবে। আয়েশাপরী যেহেতু পড়ি, তাই ওর জানাজা ও মাটি এই জিন রাজ্যে হবে, আর সেটা এক্ষুনি। কথাটা বলে বড় বাবা জিন, সালাম দাদু, সাজ্জাদ জিন সহ বড় বাবা জিনের সাথে আসা অনেক জিন আয়েশাপরীর জানাজা করিয়ে ওকে জিন রাজ্যে দাফন করলেন। আয়েশার দাফন শেষে বড় বাবা জিন বললেন, শঙ্কর জিন তো আয়েশাকে মেরেই ফেলছে, আবার ইয়ামিনকেও ওর কাছে নিয়ে গেছে। শঙ্কর জিন মায়াজাল সৃষ্টি করতে পারে কালো জাদুর মাধ্যমে। ও যে ইয়ামিনকে নিয়ে কোথায় গেছে সেটাই বলতে পারছি না, তবে আমরা চেষ্টা করব ইয়ামিনকে তাড়াতাড়ি খুঁজে বের করতে। এই বলে ওরা আমাকে ও মা বাবাকে আবারও বাড়িতে রেখে গেলেন। আমাকে বাড়িতে রেখে সবাই সান্ত্বনা দিয়ে চলে গেলেন। তখন আমি অঝরে কান্না করছি। আমার সাথে সাথে মাও কান্না করছে। প্রিয় মানুষকে হারানোর কষ্ট তো সেই বোঝে যে হারায়। কিছু মুহূর্ত বিষয়ে মেনে নেশার মতো না হলেও মেনে নিতে হয়। এই বলে মা বাবা আমাকে সান্ত্বনা দিতে লাগলেন। কিভাবে মেনে নেব এসব? আমার আয়েশাপরীর সাথে মিশে আছে কত শত স্মৃতি। ওর মৃত্যু যেন আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি যেন মেনেই নিতে পারছি না আয়েশা বেঁচে নেই, মারা গেছে। ওর জন্য কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে গেছে, এরকম একটা অবস্থা। আমি সেই বাকি রাতটুকু কান্না করেই কাটিয়ে দেই। পরের দিন সালাম দাদু আবার আমার কাছে আসলে দাদুকে বলি, দাদু, ইয়ামিনের কোনো খোঁজ পেয়েছ কি? তখন দাদু বললেন, না, ইয়ামিনকে শঙ্কর জিন নিয়ে গেছে এটা শিওর, কিন্তু শঙ্কর জিন ও ইয়ামিন ওরা কোথায় আছে কেউ বলতে পারছে না। আমরা যেভাবে হোক বের করার চেষ্টা করব ইয়ামিন কোথায় আছে। এই বলে সালাম দাদু আমাকে জোর করে খাবার খাওয়াই দিলেন। আমি আয়েশাপরীকে হারিয়েছি, আদরের ছেলে ইয়ামিনকে ফিরে পাওয়ার আশায় কাটাতে থাকি সময়। এভাবে একদিন দুদিন করে কেটে যায় ২৫-২৬ দিন। এতদিন আমি সবসময় ইয়ামিনকে ফিরে পাওয়ার আশায় ছিলাম, সবসময় মন মরা হয়ে থাকতাম। আমার এরকম অবস্থা দেখে একদিন সালাম দাদু বললেন, নেশাদ, কিছু পরিস্থিতি মেনে নিতে হয়, আর কত মন খারাপ করে থাকবি। আয়, আমার সাথে আয়। পাশের গ্রামের একটা মেয়েকে জিনে ধরেছে, সেই মেয়েটার জিন ছাড়াতে যাব, আয়। দাদুর কথায় আমি যেতে না চাইলে পরে সালাম দাদু আমাকে জোর করে নিয়ে গেলেন পাশের গ্রামে। সেখানে যাবার পর সেই মেয়েটার শরীরে জিনটাকে হাজির করলেন। মেয়েটার শরীরে জিনটা হাজির হয়ে সালাম দাদুকে নানান রকম হুমকি দিতে লাগলেন। এদিকে তখন সালাম দাদু জিনটাকে বললেন, তোর এসব হুমকিতে আমি ভয় পাই না, তুই এই মেয়েটাকে ছেড়ে যাবিই নাকি বন্দী হবি তাই বল। সালাম দাদুর কথায় সেই জিনটা বলেন, কবিরাজ, সাবধানে কথা বল, আমার বিষয়ে তুই জানিস আমি কতটা শক্তিশালী। আমি শঙ্কর জিনকে অনুসরণ করি। তুই যদি আমার কিছু করিস তাহলে আমি যাকে অনুসরণ করি শঙ্কর জিন তোকে ছাড়বে না। শঙ্কর জিনের কথা শুনে সালাম দাদু ও আমি একে অপরের দিকে তাকাই। ওদিকে তখন সালাম দাদু এবার নড়ে চড়ে বসে নিজের জানা কঠিন বিদ্যা প্রয়োগ করে জিনটাকে বলেন, তুই শঙ্কর জিনকে অনুসরণ করিস তাই না? তার মানে শঙ্কর জিনের বিষয়ে, ওর কাজকর্মের বিষয়ে তোর অনেক কিছুই জানা আছে। এখন আমাকে একটা খোঁজ এনে বল। আজ থেকে ২০-২৫ দিন আগে শঙ্কর জিন আয়েশা নামে একটা পরীকে হত্যা করে তার ছেলেকে নিয়ে গেছে। তুই এখন খোঁজ এনে বল আয়েশা পরীর ওই ছেলেটা কোথায় আছে। সালাম দাদুর কথায় সেই জিন খোঁজ এনে দিতে রাজি হন না। তখন সালাম দাদু নানান রকমভাবে সেই জিনটাকে কষ্ট দিতে থাকেন। এভাবে একসময় সেই জিনটা চাপে পড়ে রাজি হন। সেই জিনটা রাজি হয়ে বলে, ঠিক আছে, আমি সব তথ্য এনে দিচ্ছি, আমাকে মেয়েটার শরীর থেকে যেতে দে। জিনটার কথায় সালাম দাদু বলেন, তোকে ছেড়ে দিলে তুই পালিয়ে যাবি, আগে আমাকে দেখা দে। তখন জিনটা সালাম দাদুকে দেখা দিয়ে সালাম দাদু জিনটার মাথার কয়েকটা চুল ছিঁড়ে নিয়ে বলেন, এখন যা, তুই এখন পালালেও তোর চুল দিয়ে তোকে আবার বশ করব, তাই না পালিয়ে সব খোঁজ নিয়ে আমার কাছে আসবি। সালাম দাদুর কথায় রাজি হয়ে সেই জিন চলে যান। তারপর আজকের মতো এই পর্যন্তই। এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী গল্পের ভিডিওতে।